বাংলার লোকসভা নির্বাচনের ফলাফল রীতিমতো চমকে দিয়েছে রাজ্যবাসীকে। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছে, এটা কি করে সম্ভব হলো? যখন দেখা যাচ্ছিল গণনা চলছে তখন বলছে এই তৃণমূল তো জিতে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আলোচনায় বিশিষ্ট সাংবাদিক অর্কদেব, তার সঙ্গে এই নিয়ে কথা বলবো। কি করে সম্ভব হলো এত দুর্নীতির অভিযোগ? অনেক দুর্নীতি তো প্রমাণও হয়েছে, অনেক নেতা মন্ত্রীরা তারা জেলে রয়েছেন, তারপরও কি করে সম্ভব হলো 29টি আসন, গতবারের থেকেও আরও 6টা আসন বাড়িয়ে নিল এবার লোকসভা নির্বাচনে তৃণমূল। এবং এই লোকসভা নির্বাচনের ফলাফল আগামী দিনে 26-এর বিধানসভা নির্বাচনের কি ভবিষ্যৎ নির্ণয় করে দিল, কোনো ইঙ্গিত দিল? কথা বলবো, রয়েছেন অর্কদেব আমাদের সাথে। দেখুন, বাংলার সমাজটা পার্টি সোসাইটি, এটার যে স্ট্রাকচার, এটাকে পার্টি সোসাইটি বলে। পার্টি সোসাইটি কেমন হয়? মানে রাজনীতি নির্ভর একটা সমাজ। তারা রাজনীতি খায়, রাজনীতি বাঁচে। তারা পাড়ার মোড়ে যখন আড্ডা মারে রাজনীতি নিয়ে আড্ডা মারে, ক্লাবে ক্যারাম খেলতে খেলতে রাজনীতি নিয়ে আড্ডা মারে, ছাত্র সে ইউনিভার্সিটিতে লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করে, কফি হাউসে রাজনীতি নিয়েই কথা বলে। এই পার্টি সোসাইটিতে যেমন আপনি যদি দক্ষিণ ভারতের কিছু জায়গায় যান, তারা একবার এদেরকে আনছে, একবার ওদেরকে আনছে। পার্টি সোসাইটিতে এটা হয় না। পার্টি সোসাইটিতে একটা স্থিতাবস্থা থাকে। বামেদের 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বামেরা তার 20 বছর আগে থেকে তাদের অস্তিত্ব ছিল, 20-25 বছর আগে থেকে তাদের অস্তিত্ব ছিল। বামেদের স্বাধীন ভারতে ক্ষমতা পেতে বাংলায় 20 বছর সময় লেগেছে। কিন্তু 20 বছরের পাহাড় ঠেলার পর যখন তারা ক্ষমতা পেল, তারা কত বছর ক্ষমতায় থাকলো? 34 বছর। কেন থাকলো? কারণ পার্টি সোসাইটি। মানুষ একটা দলকে অনেক দিন সুযোগ দেয়। বাংলার মানুষ কি রাজনীতি সচেতন, কি মনে করেন আপনি? জনাদেশ যখন আসে তখন মানুষকে ভিক্ষাজীবী, মানুষকে চটি চাটা, মানুষকে ভিক্ষুক বলা বারবার, এটা হচ্ছে একটা আত্মম্ভরিতা, নার্সিসিজম, আত্মরতি, নিজেকে বড় ভাবা, আত্মগর্ব, যা নাগরিক ভদ্রবিত্ত হিন্দু বামপন্থীদের বিপদের কারণ হয়ে গিয়েছে। বাংলা যখনই জনাদেশ আসে, হ্যাঁ বলছি একদম বুঝিয়ে বলছি। মনে রাখতে হবে, যখনই জনাদেশ আসে, সেই জনাদেশটাকে ভুল বললে তুমি সংখ্যাগরিষ্ঠকে ভুল বলছো আর নিজেকে ঠিক বলছো। হ্যাঁ, তার মানে সব মানুষ অশিক্ষিত, সব মানুষ বোকা, আর আমি ঠিক। এই আত্মম্ভরিতায় না ভুগে ভাবতে হয়, ভাবার প্যাটার্নটা এরকম হওয়া উচিত, মানুষ কেন আমাকে কাছে টেনে নিচ্ছে না, এই কারণটা অন্বেষণ করা। তুমি যদি বলো তুই বোকা, তুই ওদের ভোট দিছিস, সে তো তোমাকে আর ভোট দেবে না। দেবে কি? সে কি বামেদের কাছে টেনে নেবে? তাকে তো বলতে হবে যে আমার কোথায় খামতি আছে, আমাকে বুঝিয়ে বলো। আত্মগর্বের থেকে প্রশ্নের ওজনটা, একটা দাঁড়িপাল্লার এদিকে যদি আত্মগর্ব থাকে, ওদিকে আত্মপ্রশ্ন রেখে সেটাকে বড় করা উচিত। আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ হয়ে যাচ্ছে এই ধরনের পোস্টে যে ভিক্ষাজীবী, রাজ্যের সব মানুষ ভিক্ষাজীবী, এই ধরনের একটা মূল্যাঙ্কন ড্র করাটা ভীষণ ভুল। আপনার প্রশ্নে আমি ধাপে ধাপে উত্তর দিই যে কেন মানুষ তৃণমূলকে ভোট দিল। দুটো কারণ। একটা হচ্ছে যারা অনিরাপদ বোধ করছে ভারতবর্ষে, যারা দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করছে নিজেদের দেশের। এটা মনে রাখতে হবে, এটা বাংলার ভোট না, এটা লোকসভার ভোট। এটা নরেন্দ্র মোদীর ম্যাজিক আর যে চলছে না, আর যে জুমলাবাজি চলছে না, সেটা প্রমাণ করার ভোট। কাজেই মানুষ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে, এটা 1 নম্বর পয়েন্ট। তারা ইনসিকিওর ছিল, তারা দেশে থাকতে পারবে কি পারবে না সেই প্রশ্নটা তাদের মধ্যে ছিল। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বললাম, পার্টি সোসাইটিতে মাথা গোনা থাকে, দলগুলো জানে কে কোথায় ভোট দেবে। হ্যাঁ, সেইখানে স্ট্রাকচার, অর্গানাইজেশন যার যত মজবুত, সে তত ভোট পাবে। বিজেপি একটা কাগজ কলমের পার্টি, আসলে বুথে এজেন্ট দিতেও তাদের অসুবিধে হয়। আর বিজেপি এমন একটা পার্টি, বাবা যখন মৃত্যু আসন্ন, তখন ছেলেদের মধ্যে একটা সম্পত্তির দখল নিয়ে এই ধরনের ফ্যামিলি চলে না, কে পাবে, বাবা কাকে দেবে। তো বিজেপির বাংলায় এই অবস্থাটা ছিল যে কে আমাকে নেবে। রাহুল সিনহা যে বারবার হারে, কে? দিলীপ ঘোষ যে আরএসএস থেকে এসেছে, সত্যি সংগঠনটা করেছে এবং 18টা আসন জিতিয়েছে। সেখান থেকে অভ্যুদয় হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো নেতার,
যাকে চুম্বক করে, যাকে কেন্দ্রে রেখে বিজেপির আদি নেতারা সবাই আউটকাস্টেড হয়ে গেছে, ব্যান হয়ে গেছে। দিলীপ ঘোষকে হারতে হলো। দিলীপ ঘোষ কেন খড়গপুরে দাঁড়ালেন না, দাঁড় করানো হলো না? ওই আর কি, তার নিজের এলাকায় কেন দাঁড়াতে পারলেন না? তাকে হারানো হলো। ফলে ওই বাপের সম্পত্তি ভাগাভাগির জায়গাটায় সম্পত্তিটা দেখা যাচ্ছে, কিন্তু বাড়ির ভেতরে তীব্র অশান্তি, সম্পত্তি ভাগাভাগি চলছে। এইখানে বিজেপির গ্রহণযোগ্যতাটা তৈরি হয়নি, সংগঠন তৈরি হয়নি। তৃণমূল আর যাই করুক না কেন, ওই পার্টি সোসাইটিতে ওরা ওদের স্ট্রাকচারটা গড়ে নিয়েছে এই বছর। তাদের হাতে এখন টাকাও আছে, ওরা স্ট্রাকচারটা গড়ে নিয়েছে। আর বামেদের কী হয়েছে, আমি আমার কাজের জায়গায় সমস্ত নামকরা বামপন্থী নেতার ইন্টারভিউ করেছি, তাদের সাথে কথা বলেছি। তারা খেটেছেন, তারা প্রচুর খেটেছেন, চেষ্টা করেছেন, সদিচ্ছার কোনো অভাব ছিল না। কিন্তু আপনাকে একটু গভীরে গিয়ে ভাবতে হবে বামেদের কারা ভোট দিত। এই যারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলে, হ্যাঁ, মানুষকে অপমান করে, তারা বামেদের ভোট দিত না। যাদের জুতোর শুকতলা হয়ে যায়, যারা বাচ্চার জন্য স্কুল ব্যাগটা কিনতে পারে না, যাদের টানাটানির সংসার, যারা একটু ক্ষয়িষ্ণু মলিন, তারা ভোট দিত। হ্যাঁ, মধ্যবিত্তকে তারা নেতা করেছিল, মধ্যবিত্ত সমাজের মধ্যে থেকে তাদের নেতা উঠে এসে ঘরটাকে গুছিয়ে দিয়েছিল, তাই তো? এখন ব্যাপারটা উল্টে গেছে। মধ্যবিত্তরা মনে করে তারা সব জানে, এবং এই মধ্যবিত্তদের মধ্যে হিন্দুর সংখ্যাটা বেশি। আরও নাম বলছি, ব্রাহ্মণ পদবীধারী বেশি। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। হিন্দু সাবর্ণ ভদ্রলোক কলকাতাইয়া মধ্যবিত্ত ব্রাহ্মণ। হ্যাঁ, হিলেলি বলে একটা শব্দ রয়েছে, একটা প্যারাডক্স রয়েছে। হিলেলি মানে হিন্দু লেফট লিবারাল। এর মানে কিন্তু আমি হিন্দু বিরোধী নই। আমি বলছি যে নিজের হিন্দু আইডেন্টিটিটা কোথাও গিয়ে সামনে বড় করে রাখে। এরা গরিব মানুষকে ছোট করেছে, তো বলে ভিক্ষাজীবী, তুমি ভিক্ষাজীবী। সামাজিক সুরক্ষা, আপনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বই পড়ুন, পুয়ার ইকোনমিক্স। সামাজিক সুরক্ষাকে ভিক্ষা বললে যাকে তুমি ভিখিরি বলছো সে ভোট দেবে না। একদম কোট আনকোট, আমাকে কোট করতে পারেন আপনি। যাকে তুমি বেগার বলছো সে কোনো দিন তোমাকে ভোট দেবে না। সামাজিক সুরক্ষা বেগিং নয়। মমতা ব্যানার্জির যে সমস্ত সামাজিক প্রকল্পগুলি এবং লক্ষ্মীর ভাণ্ডার খুব হেডলাইন হচ্ছে, যে আমরা যদি সামাজিক মাধ্যমেও চোখ রাখি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো হাসি ঠাট্টা হচ্ছে যে মেয়েদেরকে আসলে 1000 টাকায় কিনে নিয়েছে তৃণমূল। এই নিয়ে আপনার কী কথা? দুটো কথা আছে আমি এখানে বলতে পারি। বামেরা আপনাদের চ্যানেল দেখেন, নিশ্চয়ই সেলিমদাও দেখবেন। মোহাম্মদ সেলিম আমাকে নিজে একান্তে বলেছেন এ কথাটা, যে লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো সামাজিক প্রকল্প নিয়ে মানুষকে তাচ্ছিল্য করা, হাসাহাসি করা, এইটা পার্টির নীতি হতে পারে না। এটা ঠিক কথা নয়। যারা হেয় করছে, যারা হাসাহাসি করছে, একটু ভেবে দেখুন সংখ্যায় তারা কত। সংখ্যায় 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। ফেসবুক করতে পারে, সরকারি চাকরি করে, বা একটা আইটি সেক্টরে কাজ করে। কাকে নিয়ে হাসাহাসি করছে? যার 1000 টাকাও দরকার, 1000 টাকাটাও তার কাছে অনেক। এবার আপনি প্রশ্ন করতে পারেন 1000 টাকা কার কাছে অনেক? যে সারা জীবন হেসেলে কাজ করে তার কাজের কোনো দাম পায়নি। আপনার মা আপনার বাড়িতে যে কাজটা করেন তার কি দাম পেয়েছেন? আমার মা আমার বাড়িতে সকালবেলা আপনার সঙ্গে কথা বলার আগে আমাকে ব্রেকফাস্ট করে দিয়েছেন, আমি দাম দিয়েছি? রাস্তায় খেলে তো খাবারটা কিনে খেতে হতো। এই যে যারা বিনে পয়সায় কাজ লেবার দিয়ে যান তাদের কাছে 1000 টাকাও অনেক। এটা এক। তার মানে কি আমি একজন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের প্রচারক আর আমি বলছি এটা শেষ কথা? না, এটা আমি ফ্যাক্টটা বলছি, এবং তার সঙ্গে বলছি এটা শেষ কথা হতে পারে না, এটা শুরুর কথা হতে পারে। যে আগে সামাজিক সুরক্ষা, তারপর যে এসেনশিয়াল প্রশ্নটা করতে হবে, সে এসেনশিয়াল প্রশ্নটা হলো যে এটা তো আমি সমাজে বেঁচে থাকবো, টিকে থাকবো, কোনো রকম দুবেলা খেয়ে থাকবো। পৃথিবীতে কোন মানুষ চিড়িয়াখানায় বাঘকে দিনে একবার তাদের টান আছে বলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের খাবার দেওয়া হয়, সে ভালো থাকে না? বাঘের মন ভালো থাকে না চিড়িয়াখানায়। হ্যাঁ, তেমনি যাকে শুধু টেনে টুনে চলতে হয় তার মন কখনো ভালো থাকে না। সে ভালো থাকতে চায়। ভালো থাকতে গেলে কি লাগবে? হাতে বেশি টাকা লাগবে। হাতে এই টাকা কোথা থেকে আসবে? দানের টাকায় হবে না। এইটা কিন্তু ভাতায়, সামাজিক সুরক্ষায় হবে না। এর জন্য লাগবে চাকরি। তার মানে চাকরি আর সামাজিক সুরক্ষার মধ্যে কোনো বিরোধ নেই। সামাজিক সুরক্ষা দেওয়াটা অন্যায় নয়,
কিন্তু এর পরের প্রশ্নটা হলো যে চাকরি কোথায়? আমার সামাজিক সুরক্ষা দিয়েছে, আমাকে কিনে নিয়েছে, এটা নয়। সামাজিক সুরক্ষা আমাকে নিরাপত্তা দিয়েছে। এরপর আমাকে এই প্রশ্নটা করতে হবে যে দুটো এসেনশিয়াল প্রশ্ন রয়েছে, যে আমার চাকরিটা কোথায়? আমাকে কাজ দাও, ছোট কাজ, বড় কাজ, মাঝারি কাজ, আমার যোগ্যতা অনুযায়ী আমাকে কাজ দাও, আমার স্কিল সেট তৈরি করো যে আমি কিছু কাজ করতে পারবো। আরেকটা কথা হচ্ছে, এটার একটা বিপদ আছে এই ধরনের সামাজিক সুরক্ষার, যে সামাজিক সুরক্ষার অর্থের যোগানটা কোথা থেকে আসছে, এই সামাজিক সুরক্ষা সরকার কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবে। 2, এই সামাজিক সুরক্ষা যারা পায় তারা তো আরও বেশি সামাজিক সুরক্ষা চাইবে। আজ যে 500 টাকা পাচ্ছে, কাল সে 1000 টাকা চাইবে। এরপর কেউ মনে করবে যে 1000 টাকায় এবার আর হচ্ছে না, এবার 1500 টাকা দিতে হবে। 1500 টাকায় হচ্ছে না, এবার 2000 টাকা দিতে হবে। এর শেষ কোথায়? এই টাকাটা কোথা থেকে আসে? আমাদের পকেট থেকে আসে। তাহলে আমি এর পেছনে, তার মানে আমি যে ট্যাক্সের টাকা দিই সেখান থেকে তো এটা জোগাড় হচ্ছে। আমি কত দূর দিতে পারছি, কেন দিচ্ছি? যদি সামাজিক সুরক্ষার সঙ্গে চাকরি তৈরি করা যায়, কর্মসংস্থান তৈরি করা যায়, তাহলে সামাজিক সুরক্ষাটার ব্যালেন্স 500, 1000 মানে ওই ঠেকিয়ে রাখা। কিন্তু চাকরি থাকলে সামাজিক সুরক্ষার উপর নির্ভরতাটা কমবে। তার মানে একদিকে সামাজিক সুরক্ষা স্টেবল থাকছে, একদিকে চাকরি বাড়ছে। তাই যদি হয় সামাজিক সুরক্ষাটা এই জায়গায় থাকবে, আর না হলে সামাজিক সুরক্ষাটা সারাক্ষণ বাড়াতে হচ্ছে সরকারকে বাধ্য তো, আর চাকরিটা হচ্ছে না। তখন সামাজিক একটা অসাম্য, সামাজিক একটা বৈষম্য তৈরি হবে। হ্যাঁ, সেদিকে যাচ্ছে কি না সেইটা দেখাটা বামপন্থীদের কাজ। বামপন্থীদের এটা কাজ হতে পারে না মানুষের ম্যান্ডেটকে ছোট করা, মানুষকে ভিখিরি বলা। তুমি তোমার সহনাগরিককে ভিখিরি বলছো, তার মানে দারিদ্র্যকে তুমি খাটো চোখে দেখো। যে দরিদ্র মানুষকে হাত পেতে টাকা চাইতে হয় তাকে তুমি খাটো চোখে দেখো। এবার আপনি বলুন তো, এটা বামেদের কাজ? বামেরা দরিদ্রকে ছোট চোখে দেখবে, হেনস্থা করবে, খারাপ কথা বলবে, সোশ্যাল মিডিয়ায় টিটকিরি করবে, এটা বামেদের কাজ? দীপশিতা, এটা বামপন্থার বিরোধিতা হয়ে গেল নাকি? আপনি দেখুন না, দীপশিতাকে দেখুন, সৃজনকে দেখুন, একজনও এই নিয়ে কোনো খারাপ কথা বলেছে? যারা কনশাস তারা এটা নিয়ে খারাপ কথা বলবে না। তারা বলবে না যে সামাজিক সুরক্ষা খারাপ, বা তারা সামাজিক সুরক্ষাকে মস্করা করবে না। এবার আমার কথাটায় আসি, আমার প্রমাণটায় এটা কারা করছে। বামেরা তাদের থেকে কোনোদিন ভোট চায়নি। বামেরা গরিব মানুষের ভোট চেয়েছিল। যারা এটা করছে তারা এখন বামেদের ভোট দেয়, মধ্যবিত্ত, হ্যাঁ, শহুরে মধ্যবিত্ত, এলিট নাগরিক, সভ্য সমাজ। এটা তারা করছে। এবং বামেরা এদের পার্টি হয়ে যাচ্ছে কি শহুরে মধ্যবিত্ত, মানে একটা ক্লাস। জন্যই কি বামেরা এগোতে পারছে না কি মনে হয়? দেখুন, এভাবে না এটা বলা যায় না, কাউকে দাগিয়ে দেওয়া যায় না। তবে এটা আত্মসমালোচনার জায়গায় নিয়ে আসা উচিত। দলের তরফ থেকে বারবার বার্তা দেওয়া উচিত যে এই ধরনের কথার প্রচার বামপন্থার বিরোধী। বামপন্থা মমতা বন্দ্যোপাধ্যায়কে করাপশনের জন্য অ্যাকিউজ করবে, বামপন্থা চাকরি চাইবে, বামপন্থা খাদ্যের নিশ্চয়তা চাইবে, বামপন্থা দেশের যারা পিছিয়ে পড়া, যারা মেন স্ট্রিম নয়, যারা প্রান্তিক, যারা মার্জিন অফ দ্য মার্জিন, যারা ট্রান্সজেন্ডার, যারা নানা রকম লিঙ্গ হিংসার শিকার, তাদের পাশে থাকবে। বামপন্থা দরিদ্রকে ভিখিরি বলবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা যারা করছে তারা বামপন্থার ক্ষতি করছে, প্রত্যেকটা বামপন্থী নেতার ক্ষতি করছে। এরা শতরূপ বলুন, দীপশিতা বলুন, সৃজন বলুন, এদের বন্ধু নয়, এরা এদের শত্রু। বাংলার নিরিখে যেমন আমরা দেখি যে দুর্নীতি যেমন একটা ইস্যু ছিল, এবং ভোটের আগে সন্দেশখালির যে ইস্যু, এবং এটা কিন্তু শুধু বাংলার ইস্যু ছিল না, দেশ জুড়ে এটা চর্চায় উঠেছিল। এবং প্রধানমন্ত্রী, মানে বিদায়ী প্রধানমন্ত্রী যদি বলি, নরেন্দ্র মোদী, তিনি তো মঞ্চ থেকে বারবার সন্দেশখালির কথা তুলেছেন, ভোটের পরেও সন্দেশখালির কথা বলেছেন। বিজেপির হাতে তো ইস্যু ছিল না। রাহুল গান্ধী যেমন 5 দফা ন্যায় নিয়ে কথা বলেছেন, তার হাতে ইস্যু ছিল, তিনি কি বলবেন সেটা ঠিক করে রেখেছিলেন, তার প্ল্যানিং ছিল। বিজেপির তো ইস্যু ছিল না, বিজেপির একটা ইস্যু দরকার ছিল। সন্দেশখালি তাদের কাছে একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। সন্দেশখালি বাংলার একটা ছোট জায়গা, সেটা রিপাবলিক টিভির মতো, আমি নাম করে বলছি, আমার কোনো অসুবিধে নেই, ভয় নেই, রিপাবলিক টিভির মতো সংস্থাগুলিকে মানে তাদের ভাত দিয়েছে, সন্ধেবেলা শোটা তারা চালিয়ে যেতে পেরেছে। রিপাবলিকের টপিক নেই বলছেন আলোচনা করার মতো। ধর্মীয় মেরুকরণ, হিংসা,
হ্যাঁ, মানুষকে ডেকে এনে অসম্মান করা, চিৎকার করা, হুলস্থুল করা, মানে একটা যাত্রাপালা তৈরি করা। হ্যাঁ, ধরুন আমি বলতে হবে যে পেঁয়াজের দাম বেড়েছে, খুব কনসার্ন, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পেঁয়াজের দাম বেড়েছে, সেটার জন্য তো রাস্তার মাঝখানে ভরতনাট্যম নাচতে হয় না। তো এটা তো সাংবাদিকতা নয়, এটা ওই নরেন্দ্র মোদীর রবীন্দ্রনাথ সাজার মতো জুমলা। তো এই জুমলাটা যে ওরা করে, এই জুমলায় সন্দেশখালি একটা ইস্যু হয়েছিল। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে এটা যখন বলছি তার মানে কি আমি বলছি সন্দেশখালিতে কিছু হয়নি? আমি আপনাকে বলছি বাংলায় 10 লক্ষ সন্দেশখালি রয়েছে। ক্ষমতায় যে থাকে, হ্যাঁ, সে তার ক্ষমতাকে ব্যবহার করে, তার নানা স্তর রয়েছে। তৃণমূলের যে স্তরটা, যারা সরাসরি তৃণমূলের উচ্চতর নেতৃত্ব নয়, শীর্ষ নেতৃত্ব নয়, কিন্তু মাঝামাঝি বা তার নিচে রয়েছে, হাতে কিছু ক্ষমতা এসেছে, সাংগঠনিক কাজ করার ফলে কিছু ক্ষমতা এসেছে, তারা বাংলার প্রচুর গ্রামে সন্দেশখালির ঘটনা ঘটিয়েছে। কোন ঘটনা? জমিতে জল ঢুকিয়ে দেওয়া, জমি কেড়ে নেওয়া। এটা বাম আমলেও ছিল, বলাই হতো যে গাছ মাছ ভেড়ির কথা, বাম নেতাই বলেছেন। তো ফলে প্রমোটারি সিন্ডিকেট রাজ কার আমলে এসছে? বাম আমলেই এসছে। তৃণমূল আমলে সেই ছোট চারা গাছটা বট গাছ হয়ে গেছে। ফলে সন্দেশখালিতে জমি মাফিয়া, জমি হাঙর, এদের যে দুর্বৃত্তায়ন, একজন জমি হাঙর তো নন্দীগ্রামেই ছিলেন। আপনি যান না, নন্দীগ্রামে যান, আমাদের চোখে তো নানা রকম চশমা থাকে, চশমাটা খুলে ফেলে আপনি যদি, আমি জানি না আপনার চোখে সেই চশমা আছে কিনা, আমি আপনাকে সরাসরি কোনো ইয়েতে দাগিয়ে দিচ্ছি না, আমি বলছি আমাদের সকলের বায়াস থাকে, সেটা খুলে ফেলে আপনি শঙ্কর সামন্তর বাড়িতে যান। আমি শঙ্কর সামন্তর পুকুরে চান করেছি, যে বাড়িটা মানুষ পুড়িয়ে দিয়েছিল দেখেছি। ওদের নেই অবস্থাতে কি আছে, কতটা ছিল, সেটা আমি নিজে গিয়ে দেখেছি, আমাকে কেউ বলেনি। আপনি যান, আপনি গিয়ে দেখতে পারবেন জমি হাঙর কাকে বলে, আর মানুষকে বেগার দেওয়ানো নিজের জমিতে কাকে বলে। একটু চারপাশে কথা বলবেন, আপনি রিপোর্টার পরিচয় দেবেন না, চারপাশের মানুষকে জিজ্ঞেস করবেন যে এখানে কি বেগার দিতে হতো এদের জমিতে, জিজ্ঞেস করবেন, বুঝতে পারবেন। ফলে বাংলায় সন্দেশখালি রয়েছে, এটার বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ করতে হবে। অসংখ্য রয়েছে, ছিল, মানে এর থেকে বেশি ছিল না, এর থেকে কম ছিল হয়তো বা, কিন্তু এখন রয়েছে, এখন ফুলে ফেঁপে উঠেছে। এটা কি তাহলে রাজনৈতিক একটা সমস্যার থেকেও মানে সামাজিক কোনো একটা? স্পষ্টভাবে আপনাকে বলি যে এখানে মহিলাদের নিরাপত্তা, এটাকে ইস্যু করা হয়েছে বড়। আমার যুক্তি, আমার দলের লোক সন্দেশখালিতে গিয়েছে, আমি বারবার চেষ্টা করেছি ঢোকার, আমার যুক্তি হচ্ছে মহিলাদের নিরাপত্তা, আরও স্পেসিফিকভাবে বলি রেপ, এটা সন্দেশখালির ইস্যু ছিল না। তার মানে কি মহিলাদের অসম্মান করা হয়নি? আমি আবারও বলছি, হ্যাঁ, মহিলাদের অসম্মানও করা হয়েছে, কিন্তু ওটাকে দেখুন, সত্যকে যদি আপনি পাতালের 400 ফুট নিচে রাখেন না, 400 ফুট নিচ থেকে সত্য ফুঁড়ে উঠবে, যতই অর্ণব গোস্বামী থাকুক। তো পাতালের 400 ফুট নিচে সত্যটাকে কবর দিয়ে রেপটাকে সামনে রাখা হয়েছিল, একটা স্টিং অপারেশন। যারা করেছে তারা কেউ না, তারা ভুইফোর। তা কী করলো তারা? ওই পাতালে 400 ফুট নিচ থেকে সত্যটাকে নিয়ে চলে এলো। এবং সন্দেশখালির যে আসল অন্যায়টা, যেটা বাংলার বহু গ্রামে রয়েছে, যে অন্যায়টা, যে জমি জবরদখল, তৃণমূলের দাদাগিরি, মাফিয়াতন্ত্র, আপনার পাড়ায় যদি আপনি একটু খবর নেবেন যে যারা বাড়ি বিক্রি করে আর যারা বাড়ি কেনে, তাদের দুতরফকেই তৃণমূলকে টাকা দিতে হয়। কেন হয়? আমার বাড়ি আমি বিক্রি করব, আর আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে আপনার থেকে বাড়িটা কিনবো, আমাকে কেন তৃণমূলকে টাকা দিতে হবে? আমার সারা জীবনের আয়ে তৃণমূলের অবদানটা কী? দুটো লোকই এ প্রশ্ন করতে পারে, কিন্তু ওটা দিতে হবে। ওটা দিতে হবে করা লোকগুলো শাসকের আশ্রয় পায়, তারা শাসককে আবার ভোটে হেল্প করে, এই ভোটে হেল্প করে বলে শাসক তাদেরকে আশ্রয়ও দেয়, এবং তারাই মাফিয়াগিরিটা করে। মানে এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে উপসর্গটা। এই উপসর্গটা সন্দেশখালিতেও আছে, আপনি নন্দীগ্রামে যান, নন্দীগ্রামেও আছে, আপনি হুগলির কোনো গ্রামে যান, সিঙ্গুর বা তার পাশে, সেখানেও রয়েছে। অর্থাৎ সন্দেশখালির কিছু উপসর্গ সত্য, কিন্তু বিজেপি সেই সত্যটাকে কার্ভ করার চেষ্টা করছিল, টুইক করার চেষ্টা করছিল। কেন করছিল তাও আপনাকে বলে দিচ্ছি। তার কারণ তৃণমূলের হাতে একটা সিকিওর মেয়েদের ভোট আছে। বিজেপি জানে, বিজেপির অঙ্কটা খুব ভালো, বিজেপি জানেন, জেপি নাড্ডার মতো নেতা আছেন যারা এই স্ট্র্যাটেজিগুলো বোঝেন, তারা বুঝেছিল ওই মহিলার ভোটে ভাগ বসাতে হবে।
কীভাবে মহিলার ভোটে ভাগ বসাবো, আমরা হাতে টাকা দেবো, এ কথাটা মহিলারা খাবে না, মহিলারা হাতে টাকা পাচ্ছে। তাহলে এটা একটা ধর্ষকের রাষ্ট্র, এটা একটা ধর্ষকের রাজত্ব চলছে, এটা বললে মহিলারা খাবে, মহিলারা এটাকে বুঝবে, মহিলারা এটা বিশ্বাস করবে, এটা ভেবেছিল। এবং সারা দেশেই মেয়েদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস করে বিজেপিকে মহিলাদের প্রতি খুব অনুরক্ত, সমর্পিত বলে প্রমাণ করার চেষ্টা করেছিল বাংলা বিজেপি। কোন বিজেপি মহিলাদের প্রতি অনুরক্ত? যে বিজেপি সাক্ষী মালিককে দিল্লিতে চ্যাংদোলা করে গাড়িতে তুলছিলেন, যে বিজেপি ব্রিজভূষণকে দুধকলা দিয়ে পোষে, সেই বিজেপি মহিলা অনুরক্ত। মানুষ, ওই যে বললাম, পাতালে যে সত্য আছে সে সত্যও মাথা তুলে উঠবে। ফলে মানুষ সন্দেশখালিতে বিজেপি যা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তার উল্টোটা ঘটেছে। কয়েকটা আসনের দিকে একটু নজর রাখবো। আমরা যে ডায়মন্ড হারবারের দিকে তাকাই, 7 লক্ষর বেশি ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতলেন। কি মনে হয় আপনার, গণতন্ত্র সেখানে রক্ষা পেয়েছে? দেখুন, বাংলায় অনিল বসু ছাড়া আর কেউ এরকম মার্জিন তৈরি করেছে বলে জানি না। আমার মনে হয় এটা ভারতেও সবথেকে বেশি মার্জিন। না, ভারতে বেশি মার্জিন নয়, এবার এই বেশি ভোটে জিতেছে। আমার এই মুহূর্তে সংখ্যাটা মনে পড়ছে না। মানে আমি বলছি প্রথম 5-এ থাকবে, এটা খুব একটা অ্যাবসার্ড ব্যবধান। আপনি যদি গণতন্ত্রের প্রেক্ষিত থেকে ভাবেন, এটা তো এক ব্যক্তি দেশ নয়, যে কারণে নরেন্দ্র মোদীর বিরোধিতা। নরেন্দ্র মোদী তো আমার পাড়ার কোনো কাকা নন যিনি আমার জমি কেড়ে নিয়েছেন বলে বিরোধিতা। উনি দেশটাকে ওয়ান লিডার ওয়ান নেশনের দিকে নিয়ে যাচ্ছেন, সেটার বিরোধিতা। ফলে 7 লক্ষ ভোট কিন্তু আবার এগেন ওয়ান লিডার এই দিকটাকে ইঙ্গিত করে। সেটা গণতন্ত্রের জন্য খুব খারাপ। তাছাড়া এটা গণতন্ত্রের জন্য খুব খারাপ। এবার এখানে একটা বিটুইন দ্য লাইন্স ভাবতে হবে। কেউ বলতে পারবে না এবার ভোট হয়েছে গায়ের জোরে, কেউ কিচ্ছু করতে পারেনি, এটা বলতে পারবে না। তার মানে 7 লক্ষ মানুষ যদি 7 লক্ষ ব্যবধানে যদি জেতে কেউ, তাহলে তার থেকেও বেশি কিছু ভোট সে পেয়েছে। এই ভোটটা সে কী করে পেল? 2-3টে জিনিস হতে পারে। একটা হচ্ছে সে কিছু কাজ করেছে, সে কোনো কাজ করেনি, তাকে সকলে ভোট দিয়ে দিয়েছে, এই জুমলাটা কিন্তু হতে পারে না। সে নিশ্চয়ই কিছু কাজ করেছে, 1। 2, তার প্রতি সমর্পণ আছে, তার দলের স্ট্রাকচার আছে। বাস্তবে দাঁড়িয়ে ভাবতে হবে, স্বপ্নের দিক থেকে ভাবলে হবে না কিন্তু, বা ব্যক্তিগত বায়াসের দিক থেকে ভাবলে হবে না। তার একটা সংগঠন আছে, সে একটা কর্পোরেট সিস্টেম চালু করেছে, এবং সে তার জায়গায় কিছু কাজও করেছে। আমি আসছি, সেটা বোধহয় একটা অন্য কথায় যাওয়া যাবে। আমি এই জায়গাটা শেষ করি। এই ডায়মন্ড হারবারের মধ্যে কিন্তু আপনি ভাবুন, আখড়ার মতো জায়গা আছে, মেটিয়া বুরুজ রয়েছে, মুসলিম অধ্যুষিত জায়গা রয়েছে। মুসলিম অধ্যুষিত জায়গায় মানুষ মোদির বিরুদ্ধে ভোট দিয়েছে, সেই ভোটটাও তার কাছে গেছে। আপনি অঙ্ক কষুন, তার কাজের ভোট, মুসলমান ভোট, এগুলো সে পেয়েছে, এবং পার্টি স্ট্রাকচারের জন্য তার যে সাংগঠনিক ভোট। আর কোথায় গিয়ে সে আরও ভোট বেশি পেল? বিরোধী মুখ। বিজেপি যে প্রার্থী দিয়েছে সে প্রার্থী ভোট পাবে না, ভোট পাবে এটা বিজেপির কেউ বিশ্বাস করবে না। ফলে বিজেপি একটা দুর্বল প্রার্থী দিয়েছে। আমি আসি বামেদের প্রার্থীর কথায়। প্রতীকুর আমার অত্যন্ত পছন্দের একজন প্রার্থী। প্রতীকুর ফুটবল মাঠে যদি 11 জন খেলে, যে ছেলেটির দিকে সবার আগে চোখ যায় তার দৌড়বাজির কারণে, প্রতীকুর হচ্ছে সেই ছেলে। বামেরা প্রতীকুরকে কখন জায়গাটা দিয়েছে? শেষ মুহূর্তে। তখন তার কাছে আর ঘর গোছানোর মতো কোনো জায়গা ছিল না। এটাও মনে রাখতে হবে যে প্রতীকুরকে বামেরা যে এইরকম শেষ মুহূর্তে জায়গা দিল, এটা কিন্তু বামেরা ইচ্ছে করে করেছে এমন নয়। এইখানে এই মানে বিপদটা তৈরি করেছে নৌসাদ সিদ্দিকী। সে বলেছিল ডায়মন্ড হারবারে দাঁড়াবো, সে দাঁড়ায়নি। ফলে আপনি 4টে পয়েন্টকে এবার একজোট করুন, যে বিপক্ষে কেউ নেই, আমি একা আছি, আমার স্ট্রাকচার আছে, আমার কাজ আছে, বিপক্ষে কেউ নেই। আর সেকেন্ড ক্লাস হয়ে যাওয়ার ভয়ে একদল মানুষ আমার শিবিরে আসতে চাইছে। আপনি যোগ করুন, আপনার কাছে উত্তর চলে যাবে। এটা অঙ্ক, এটা কিন্তু ম্যাজিক নয়। ম্যাজিক মোদি বিশ্বাস করে, পুরো ব্যাপারটা অঙ্ক আসলে। ডায়মন্ড হারবারের পাশাপাশি অধীর চৌধুরীর সিট বহরমপুর, সেটা নিয়েও অনেকে চমক হয়েছে। আমি জানি আপনি হয়তো চমকাননি, আমরা অফ ক্যামেরাও কথা বলছিলাম। অধীর চৌধুরীর সিট, 5 বার জেতা একটা সিট, কেন হারলেন প্রশ্ন উঠছে। আর ইউসুফ পাঠানই বা কোন মন্ত্রে, কোন জাদু বলে জিতলেন?
দেখুন, আমার সাংবাদিক বন্ধুরা তারা হয়তো এই অনুষ্ঠানটা দেখবেনও। আমার যারা আমার বন্ধু বলা হয় তাদের অনেকের সাথে আমার বাজি ধরা আছে। তারা সকলে বলেছিলেন যে অদিতদা জিতবেন, এক ভোটে হলেও আমাদের দাদা অদিত চৌধুরী জিতবেন। আমি বলেছিলাম এক ভোটে হলেও অদিত চৌধুরী হারবেন। তো বাজির এসব শেষ হয়ে গেলে বাজির হিসেবটা বুঝে নিতে হবে। এবার তাহলে আমি কেন বলছি এই কথাটা? প্রথমে প্রতিকূলতাগুলোর দিকে ভাবি, মানে বিরোধীদের প্রতিকূলতা। অধীর যেখানে এগিয়েছিলেন সেটা হলো একজন প্রার্থী দেওয়া হয়েছে, তিনি বহিরাগত, তিনি বাংলাভাষী মুসলমান নন, তিনি হিন্দিভাষী মুসলমান। বাংলাভাষী মুসলমানের কাছে পক্ষে তাকে বোঝাটা একটা প্রতিকূল ব্যাপার, সম্ভব নয়। এবং মনে করা হচ্ছিল আপাতভাবে যে তৃণমূল এটা অধীর চৌধুরীকে গিফট করলো। এবার ভোটের প্যাটার্নের দিকে আপনি যদি চোখ রাখুন, মানে এইটা থেকে লোক ভেবেছিল অধীর চৌধুরী জিতে গেছে, ওয়াক ওভার দিয়ে দিল তৃণমূল, হাতে বলটা তুলে দিল, এটা দেখেই সকলে ভেবে নিয়েছিল। কিন্তু ভোট তো হয় আরও অনেক গভীরে গিয়ে। 2021-এর ভোটটা মনে করতে হবে। বহরমপুরের মানুষ অধীর চৌধুরীকে, বহু মানুষ দেবতার মতো ভাবে, তিনি একজন সেকুলার মানুষ, এগুলোকে মানুষ সম্মান করে। কিন্তু অধীর চৌধুরীর জন্যে কারা ভোট করেছিল 2021-এ? কীভাবে 2021-এ বহরমপুর কেন্দ্রে ভোট হয়েছিল? সেখানে কি কার্তিক মহারাজ বা এই ধরনের কোনো মানুষের ইনভলভমেন্ট ছিল? আমি বলছি না ছিল, আমি প্রশ্ন তুলছি। এই প্রশ্নের উত্তরটা বহরমপুরের মানুষ খুঁজেছে। খোঁজার ফলে কি হয়েছে? ওই যে অধীরের যে সেকুলার মুখটা, সেই মুখটা, ওই আমরা যেমন বলছি নরেন্দ্র মোদীর ইমেজ ডিক্লাইন হচ্ছে, অধীর চৌধুরীর ইমেজটা ডিক্লাইন হয়েছে। মহিলারা তৃণমূলকে ভোট দেবে, অধীর চৌধুরীকে ভোট দিয়ে মহিলাদের কোনো লাভ নেই। মহিলা ওটা মাইক্রো লেভেল ভোট, তারা তৃণমূলকেই ভোট দেবে। কথা ছিল হিন্দু মুসলিম নির্বিশেষে অধীর চৌধুরীকে ভোট দেবে, একটা আদর্শ পরিস্থিতিতে তেমন হওয়ার কথা ছিল। মুসলিমরা শেষ মুহূর্তে ইউসুফ পাঠানকে সামনে রেখে তৃণমূল যে ব্যাপক প্রচার করেছে, আমি এমন কিছু মানুষকে চিনি যারা ওখানে গিয়ে পড়েছিল, কম বয়সী ছেলে মেয়ে, তারা ওখানে গিয়ে পড়েছিল, ইউসুফ পাঠানের হয়ে ভোট করেছে। তারা বিনা পয়সায় যায়নি, তারা বিনা পয়সায় করেনি, তারা এটা একদম পড়ে থেকে মানে পারিশ্রমিক নিয়ে পরিষেবা দিয়ে এসছে। এটা অধীর চৌধুরী এক্সপেক্ট করেননি যেটা হতে পারে। ফলে মুসলমান সমাজের মধ্যে একটা বার্তা চলে গেছে যে এই লোকটা তৃণমূলের প্রতিনিধি, তোমাদের জন্য ভাববে, তোমাদের জন্য করবে। এটা গেল মুসলমান সমাজের ভোট। তাহলে মুসলমান ভোটটা বেরিয়ে গেল, মহিলা ভোট বেরিয়ে গেল, রইল হিন্দু ভোট। যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি একজন ডাক্তার, তার রোলটা অনেকটা কুণাল সরকারের মতো। হ্যাঁ, নাগরিক হিন্দু ভদ্রবিত্ত মহলে কুণাল সরকারের যেরকম একটা ইমেজ রয়েছে, ওই ডাক্তারবাবুর ইমেজ ওখানে। উনি অত্যন্ত ভদ্রলোক, ও খুব সুন্দর করে কথা বলেন। এখন যারা নিজের হিন্দু আইডেন্টিটিটা নিয়ে কনসার্ন, তারা ভাবছে আমরা অধীর চৌধুরীকে কেন ভোট দেবো? আমি যদি হিন্দুই হই, পাশাপাশি আমি যদি হিন্দুত্ববাদী হই, সেই র্যাডিক্যাল হিন্দুটা হই, তাহলে আমার জন্য হিন্দু সংগঠনের ছাতা আছে, আমি হিন্দু সংগঠনকে ভোট দেবো। তাহলে সেকুলার যে মডেলে বহরমপুরে এতকাল ভোট হয়ে এসছে, সেই মডেলটাই তো রইল না। মালদায় কংগ্রেস বার্তা, এই বহরমপুরে কংগ্রেস বার্তা নয়, অধীর বার্তা নামে প্রচারিত হতো। ওয়ান ম্যান শো ছিল, এখানে ওয়ান ম্যান শোটা শেষ হয়ে গেল। দেখতে হবে, অধীর চৌধুরী বলেছেন বানপ্রস্থে যাবেন, এখন তিনি বানপ্রস্থে যান নাকি কি করেন, তার ভবিষ্যৎ কি কংগ্রেসে কমলনাথের মতো হবে, দেখতে হবে। গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা হিসেবটা করি, গত লোকসভা নির্বাচনেও কিন্তু বাংলার 2টো আসন পেয়েছিল কংগ্রেস, সেখানে এবার দেখা গেল মাত্র 1টি আসন। তাহলে কি বাংলা থেকে কংগ্রেস নিশ্চিহ্ন হওয়ার মুখে? না, আমি মনে করি না বাংলা থেকে কংগ্রেস নিশ্চিহ্ন হওয়ার মুখে। তার কারণ আমি কংগ্রেসকে একটা দলই মনে করি না। আমি মনে করি যে কংগ্রেস একটা ডেমোক্রেটিক আইডিয়া কখনো নিশ্চিহ্ন হয় না। বাংলায় বহু মানুষ আছেন যারা কংগ্রেসি আইডিয়ার সাপোর্টার, সেই দলের ছাতায় নেই। ফলে সেই আইডিয়াটা কখনোই বাংলা থেকে, তাছাড়া রাহুল গান্ধীকে দেখে যে বাঙালিরা ভোট দিয়েছে, তারা আসলে কাকে সাপোর্ট করছে? কংগ্রেসকেই। আপনার প্রশ্ন হচ্ছে কংগ্রেস দলটার কী হবে, এই প্রশ্নের বাংলার ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হচ্ছে অধীর চৌধুরী কেন রাহুল গান্ধীকে কলকাতায় নিয়ে আসেননি? কলকাতা লবি আর বহরমপুর লবির এত ঝামেলা কেন?
কলকাতায় একটা প্রেস কনফারেন্স শুরু করার জন্য আপনি তো ঘুরে বেড়ান, আপনি জানেন তো তৃণমূল এবং বিজেপি কীরকম ঘড়ি ধরে প্রেস কনফারেন্স করে। প্রেস কনফারেন্স যখন বলে তখন শুরু হয়। আপনি কলকাতার কংগ্রেস অফিসে গিয়ে দেখবেন প্রেস কনফারেন্সের জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরের প্রেস কনফারেন্সের জন্য আপনাকে চলে যেতে হবে, প্রেস কনফারেন্সটা শুরু হবে না। অর্থাৎ কলকাতার কংগ্রেস ইউনিট ভীষণ অগোছালো। কলকাতা শুধু বলবো না, আমি বলতে চাইছি হুগলির তীরবর্তী এলাকায়। এবার আসি ঈশা খানের কথাই। বাংলার একমাত্র প্রার্থী ঈশা খান, যিনি ভোটের পর শ্রীলঙ্কা বেড়াতে গেছিলেন। কতটা নিশ্চিত থাকলে রেজাল্টের আগে একটা মানুষ শ্রীলঙ্কা বেড়াতে যেতে পারে? তার মানে তিনি জানেন যে আমার এলাকার লোক আমাকে ভোট দেবে। তিনি নেমে জমি জরিপ করে বুঝেছিলেন। তার মানে অধীর চৌধুরীর জমি জরিপে কোথাও একটা ভুল হয়ে গিয়েছে, শূন্য থেকে শুরু করতে হবে। অধীর চৌধুরীকে ভাবতে হবে যে তার কোথায়। অধীর চৌধুরী অনেক বড় নেতা, একটা ভোটে হারলে, নন্দীগ্রামে হারলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা নন, এটা যারা ভাবে তাদের একটু সমস্যা আছে, তারা নিজেকে বাড়িয়ে দেখে। অধীর চৌধুরী অনেক বড় নেতা, অধীর চৌধুরী একজন সেকুলার নেতা, এই কথাটা আমি 100 বার বলবো, আমার বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু এবার একটু হিসেবে ভুল হয়ে গেছে, অঙ্কে ভুল হয়ে গেছে। অধীর চৌধুরী পরে নিশ্চয়ই তিনি এখান থেকে রিকভার করবেন, তিনি ভাবতে পারবেন কিভাবে কি করতে হয়। আরেকটা বিষয় আমি নজর রাখবো, উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, সেখানে একটা একছত্র আধিপত্য ছিল বিজেপির, কিন্তু সেখানে দেখা গেল কোচবিহারের মতো সিট, প্রতিমন্ত্রী সেখানে নিশীথ প্রামাণিক, তিনি হেরে গেলেন, তৃণমূলের জয়। এটা কোন হিসেবে হলো, আপনার কি মনে হয়? 2-3টে ব্যাপার রয়েছে। তৃণমূল সাংগঠনিকভাবে গোটা উত্তরবঙ্গে খুব দুর্বল ছিল। আপনাকে মনে রাখতে হবে, আমি একটু ব্যাখ্যা করে বলি, এই ইতিহাসগুলো মানুষের সামনে তুলে আনা দরকার যে কেন কেন এটা তো মানুষ প্রশ্ন করতে। উত্তরবঙ্গে তৃণমূল বা বামেরাও সবাই কেন দুর্বল, কেন বিজেপির একচ্ছত্র আধিপত্য? কারণ উত্তরবঙ্গে মাইনরিটির একটা জায়গা রয়েছে। কোন মাইনরিটি? হিন্দু মাইনরিটি, নট মুসলিম মাইনরিটি। তিস্তার চরে বহু মতুয়া থাকেন, বহু দলিত থাকেন। এই দলিতের মধ্যে একটা, যেহেতু তারা পার্টিশানের শিকার, তাদের মধ্যে একটা মুসলমান ঘৃণা রয়েছে। এইটাকে কাজে লাগায় বিজেপি, লাগিয়ে তারা সংগঠনটা গড়ে তুলেছিল। এবার পাল্টা দেওয়া শুরু করেছেন মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে আস্তে, ওখানে একটা উত্তর কন্যা তৈরি হয়েছে, জলপাইগুড়িতে ঘাঁটি গেড়েছে ওরা, জলপাইগুড়িটাকে ওরা পাখির চোখ করেছে, মানে ঘাঁটি করেছে। প্রাণ বোমরাটা জলপাইগুড়িতে রেখেছে। সার্কিট হাউস আবার নতুন করে চালু হয়েছে এবং বারবার উত্তরে যাতায়াত শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন উত্তরে পড়েছিলেন? জলপাইগুড়িতে যেদিন ঝড় হলো সেদিন রাত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন। আপনি বলবেন জলপাইগুড়িতে তো ভোট হয়নি, জলপাইগুড়িতে তো তৃণমূল জেতেনি, কিন্তু ভিজুয়াল তৈরি হয়, মিডিয়ার মাধ্যমে ভিজিবিলিটি তৈরি হয়। উত্তরবঙ্গের শেষের দিকে, শেষের সীমানা বালুরঘাট, যদিও সুকান্ত মজুমদার সেখানে জিতলেন, কিন্তু তৃণমূলের মন্ত্রীরা, ব্রাত্য বসুর মতো মন্ত্রীরা, তারা উত্তরবঙ্গে পড়েছিলেন, খেটেছেন। তাই জন্য সুকান্ত মজুমদারকে রাত পর্যন্ত রেজাল্টটা নিয়ে লড়তে হলো। 2-3টে তিনি, এটা তো মানে নৈতিকভাবে তাকে, সুকান্ত অত্যন্ত র্যাশনাল মানুষ, উনি ভাববেন যে তাকে এতটা লড়তে কেন হলো তার নিজের জায়গায়। তিনি মাছ বাজার করেন, তিনি ঘুরে বেড়ান, তিনি মানুষের সাথে কথা বলেন, তার একটা ভদ্র ইমেজ রয়েছে, তাকে কেন এত বেগ পেতে হলো? তার কারণ তৃণমূল স্ট্রাকচারটা ওখানে তৈরি করছে, পার্টির ইউনিটগুলোকে অ্যাক্টিভ করে দিচ্ছে। আর বিজেপি যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে ওই ঘৃণা, জুমলা, সেইটা পারেনি। আর বামেরা উত্তরবঙ্গে অনেক দিন ফিকে হয়ে গিয়েছেন। শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে কিছুটা তাদের এখনও ভোট রয়েছে, বা আমাদের সেখানে চেষ্টা করতে হবে। তৃণমূল উত্তরবঙ্গ, মানে কোচবিহার এবং গোটা উত্তরবঙ্গে ভোট পার্সেন্টেজের বিচারে খুব ভালো করলো পার্টির স্ট্রাকচারের কারণে। আর যদি স্রেফ কোচবিহার বলেন, আপনি এগেন নিজের রিপোর্টার পরিচয়টাকে সরিয়ে রেখে যদি বন্ধু হিসেবে কাউকে একটা জিজ্ঞেস করেন যে আসলে নিশীথ প্রামাণিক কে রে, নিশীথ প্রামাণিক আগে কি করতো রে, মানুষ না সত্য কখনো ভোলে না, বড়জোর সত্য চাপা পড়ে থাকে। নিশীথ প্রামাণিকের ওই ইমেজটা, পাস্ট ইমেজটা প্রভাব ফেলেছে ভোটে, তার মানুষের মনে আছে। নতুন ছেলেমেয়েদের যারা ওই টিকটক করে, যারা ইনস্টাগ্রাম করে, তাদেরকে বোকা ভাবার কোনো কারণ নেই। কম বয়সীরা আমাদের থেকেও বেশি খবর রাখে, তারা সব সময় সব খবর নিজেদের মধ্যে গ্রুপ করে চালাচালি করছে, তারা সব জানে। ফলে আগেরবার ভোটটা হয়েছিল পুলওয়ামা বালাকোটকে সামনে রেখে, হিন্দুত্বকে সামনে রেখে। নিশীথ সেই রকমই পোশাক পরেছিলেন প্রধানমন্ত্রীর দ্বারা অনুপ্রেরণা নিয়ে,
কিন্তু চিরকাল তো সমান যায় না। এবার আর হিন্দুত্বের ভোটটা হয়নি, তৃণমূলের স্ট্রাকচারের ক্ষমতায় ভোট হয়েছে এবং মানুষ ইস্যু দেখে ভোট দিয়েছে এবং নিশীথের ইমেজটা মনে রেখে তরুণ প্রজন্ম ভোট দিয়েছে। আপনি যদি ডেমোগ্রাফি রিসার্চ করেন যে কত শতাংশ কাকে ভোট দিল, আপনি উত্তরটা পেয়ে যাবেন। দেখবেন তরুণদের ভোট কম আছে নিশীথের ভাগ্যে, মহিলাদের ভোট নেই। হ্যাঁ, এইভাবে, এবং তৃণমূলের স্ট্রাকচারে তৃণমূলের সমর্পিত ভোটটা পুরোপুরি আছে, এগুলো অ্যাডিশন। তাই তৃণমূল ওখানে ভালো করেছে। লোকসভা নির্বাচন তো হয়ে গেল, আমরা দেখেছি যে বাংলার ক্ষেত্রে দেশের নির্বাচন এবং বাংলা নির্বাচনে একটা সামঞ্জস্য থাকে। আমরা যদি কেরল বা অন্য দিক রাজ্যের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছি লোকসভা ভোটে একটা আলাদা ইকুয়েশন বা বিধানসভার ভোটে আলাদা ইকুয়েশন, কিন্তু বাংলার ক্ষেত্রে দেখেছি যে লোকসভা নির্বাচনে মানুষের সমর্থন যেদিকে যায় বিধানসভাও একটা কিন্তু প্রভাব পড়ে সেই রকম। তাহলে বিধানসভার কি মানে সামনেই যেহেতু 26-এ নির্বাচন, কোনো একটা ভবিষ্যতের ইঙ্গিত দিল এই লোকসভা নির্বাচনের ফলাফল? ইঙ্গিত তো বটেই, ইঙ্গিত তো বটেই, মানে কেমন ইঙ্গিত এইটা হচ্ছে কথা, যে ইঙ্গিতটা কী ধরনের, কোন জানলাগুলো অর্ধেক খুললো। একটা জানলা হচ্ছে এইভাবে চললে বিজেপি 30টা আসন পাবে কি না আগামী বিধানসভায়, তাই নিয়ে সন্দেহ আছে। এখন 277টা আসনের মধ্যে যদি বিরোধীরা 30টা আসন পায়, তাহলে কি বিরোধিতার পরিসর বলে কিছু থাকবে? তাহলে কি নরেন্দ্র মোদী যেমন দেশ চান তারই একটা ক্লোন আমার রাজ্যটা হয়ে উঠবে? গণতন্ত্রে বিরোধিতার পরিসর থাকা উচিত। সেই বিরোধিতার পরিসরটা কি বিজেপি রাখতে পারবে? সেই প্রশ্ন উঠল। সেই প্রশ্নের উত্তর বিজেপি খুঁজবে, তারা তাদের সংগঠন খুঁজবে। তাদের খুঁজতে হবে যে শুভেন্দুর উপর অতিরিক্ত নির্ভরতাই কি তাদের বিপদের কারণ হলো? তারা কি দিলীপ ঘোষের সঙ্গে এক ধরনের বঞ্চনা করলেন? এটা তারা খুঁজবেন।